Hello everyone. Today I want to talk about rheumatic fever and rheumatic heart disease. রিউমাটিক জ্বর এবং রিউমাটিক হার্ট ডিজিজ এটা কিভাবে হয়, কোন বয়সে এটা বেশি অ্যাটাক করে, এটার সিমটমস কি, এটা হলে কি কি করণীয় এবং এটার ট্রিটমেন্ট কি। রিউমাটিক ফিভার থেকে রিউমাটিক হার্ট ডিজিজ হয়। এখন রিউমাটিক ফিভারটা কিভাবে হয়? রিউমাটিক ফিভারটা হয় হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াল অ্যাটাকের কারণে। এই স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়াটা অ্যাটাক করে আমাদের গলায়, এটা আমাদের একটা থ্রট ইনফেকশন দেয় গলায়, এবং এটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয় গলার স্ট্রেপ্টোকক্কাসের, এই ব্যাকটেরিয়াটা যদি রয়ে যায় গলাতে, তখন এইটা আস্তে আস্তে ফুসফুস থেকে আমাদের ব্লাড স্ট্রিমের সাথে মিক্সড হওয়ার পর এটা আমাদের রিউমাটিক ফিভারে আক্রান্ত করে। রিউমাটিক ফিভারের কি কি লক্ষণ রয়েছে? রিউমাটিক ফিভার থেকে বাতের যে ব্যথা, এটাও রিউমাটিক ফিভারের একটা সিমটম। শরীরের হাড়গুলোতে ব্যথা হবে, হাড়ের জয়েন্টগুলোতে ব্যথা হবে। এখানে মনোআর্থ্রাইটিস হইতে পারে, পলিআর্থ্রাইটিস হইতে পারে। মনোআর্থ্রাইটিস হচ্ছে যে আপনার শুধুমাত্র একটি জয়েন্টই ফুলা যেতে পারে, ওইখানে প্রদাহ হইতে পারে। এবং পলিআর্থ্রাইটিস হচ্ছে যে একের অধিক 4টা 5টা 3টা 4টা এরকম জয়েন্ট আপনার ইনফ্লামড থাকতে পারে বা ওইখানে প্রদাহ থাকতে পারে। তো এই রিউমাটিক ফিভারটা আসছে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল অ্যাটাক থেকে, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থেকে। এটা আনট্রিটেড থাকার কারণে রিউমাটিক ফিভার হচ্ছে। আর রিউমাটিক ফিভার থেকে আমাদের হচ্ছে রিউমাটিক হার্ট ডিজিজ। আপনার যে হার্ট, আমাদের যে হার্ট, যে হৃৎপিণ্ড, এইখানে এই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থেকে কি কি প্রবলেম হইতে পারে। রিউমাটিক হার্ট যে ডিজিজ, এখানে হার্টের কোন কোন অংশকে কিভাবে অ্যাটাক করতে পারে, কি কি চেঞ্জ আসতে পারে এখানে। সর্বপ্রথম রিউমাটিক হার্ট ডিজিজ থেকে যে প্রবলেমটা খুব সাধারণত সবার মধ্যে হয়ে থাকে, সব রোগীদের ক্ষেত্রে, সব পেশেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে রিউমাটিক ফিভার থেকে এটা ট্রিটেড না হওয়ার কারণে, এটার কোনো ট্রিটমেন্ট না করানোর কারণে, এটা আমাদের হার্টের যে বাল্ব আছে, আমাদের হার্টের যে 3টা বাল্ব আছে, 3টার মধ্যে মোস্টলি 2টাতে মাইট্রাল বাল্বে সবচেয়ে বেশি অ্যাটাক করে। তো আমাদের হার্টের যে 4টা চেম্বার, একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে ব্লাড ফ্লো করার জন্য আমাদের এই যে বাল্বগুলো হচ্ছে একটা দরজার মতো। এই বাল্ব হেল্প করে যে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে ব্লাড ফ্লো হওয়ার জন্য। কিন্তু এই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে এই আমাদের যে বাল্ব আছে, এই বাল্বগুলোতে প্রদাহ হয়, ওইটাও ইনফেক্টেড হওয়ার কারণে এটা থিক হয়ে যেতে পারে, ওইখানে ইনফ্লামেশন হয়ে যেতে পারে। এবং এই ইনফ্লামেশন শুধু বাল্বে থাকা যায় না, এটা যদি একদম ট্রিটমেন্ট না করা হয়, এটার এগেনস্টে যদি কোনো প্রকার প্রপার ট্রিটমেন্ট প্ল্যানে না যাওয়া হয়, তখন এই প্রদাহ, এই ইনফ্লামেশন হার্টের যে বাল্বগুলো আছে এখান থেকে হার্টের ওয়ালে ছড়ায় পড়ে। তখন হার্টের যে ওয়াল আছে আমাদের, তখন পেরিকার্ডাইটিস হইতে পারে, এন্ডোকার্ডাইটিস হইতে পারে। তখন বুকে চাপ অনুভূত হয়, চেস্ট পেন হয়। এই চেস্ট পেনের থেকে ডিসকমফোর্ট তৈরি হয়, চেস্ট পেনের কারণে ব্রিথিং এর ডিফিকাল্টি তৈরি হয়। তো যাদের যে এরকম রিউমাটিক ফিভারের আগের একটা হিস্ট্রি ছিল, যে রিউমাটিক ফিভার ছিল বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন ছিল, এটা যাতে রিকারেন্টলি অ্যাটাক না করতে পারে, এই কারণে খুবই প্রপারলি ওয়েতে আপনার ডক্টর আপনাকে যেরকম ডোজলি ওয়াইজড ইনজেকশন বা অ্যান্টিবায়োটিক নেওয়ার নির্দেশ দিয়েছে, সেটা মেনে চলতে হবে। এখন কাদের হয় এই রোগটা? সাধারণত শিশু থেকে যারা টিনেজার, তাদের বেশি হয়। তো কিভাবে ডাক্তাররা নিশ্চিত হয় যে
এটা রিউমেটিক ফিভার বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে এটি হয়েছে। তারা কি করে, থ্রোট সোয়াব নেয় আমাদের গলার ভিতর থেকে। গলার ভিতরে তো স্ট্রেপ্টোকক্কালটা ইনফেক্ট করে, তো ওইখানের আশেপাশের যে মিউকাস থাকে ওইখান থেকে একটা সোয়াব নেয়। এই থ্রোট সোয়াবটাকে কালচার করার পরে টেস্ট করে। এর মধ্যে একটা টেস্ট হচ্ছে এএসও টাইটার, অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন টাইটার। এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা, সরি আমার একটু ফ্লু আছে, নাক বন্ধ, এর জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট আই এম ট্রাইং টু মেক ইট ক্লিয়ার। এই অ্যান্টিবডিটা তখনই ক্রিয়েট হয় যখন বডিতে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়। তো এএসও টাইটারটা যদি পজিটিভ হয়, দ্যাট মিনস আপনার বডিতে বা পেশেন্টের বডিতে স্ট্রেপ্টোকক্কাল একটা অ্যাটাক হয়েছে। তো সেইখান থেকে প্রপার ট্রিটমেন্ট প্ল্যানে যাইতে হয়, সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হয়। অ্যান্টিবায়োটিকটা লং টার্মের হইতে পারে। তো এই অ্যান্টিবায়োটিকটা কি কি অ্যান্টিবায়োটিক হইতে পারে? নরমালি পেনিসিলিন দেওয়া হয়। পেনিসিলিনে যাদের অ্যালার্জি আছে তাদেরকে এজিথ্রোমাইসিন দেওয়া হয় সকালে এবং রাতে দুবেলা। শর্ট টার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কারো যদি প্রথম হয় এরকম যে হাড়ে ব্যথা, রিউমেটিক ফিভার হয়েছে, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে হাড়ে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, ও আরও একটা নোটিসেবল সাইন আছে, সেটি হচ্ছে যে আমাদের যে জয়েন্ট যেখানে যেখানে পেইন হবে এর আশেপাশে এক ধরনের র্যাশ তৈরি হবে, এক ধরনের লাল চিহ্ন আসবে। এটাও রিউমেটিক ফিভারের একটা লক্ষণ, যে স্ট্রেপ্টোকক্কাল অ্যাটাক করছে, রিউমেটিক ফিভার হয়েছে, আপনার রিউমেটয়েড হার্ট ডিজিজ হচ্ছে, সব কিছু মিলা এটা শিওর যে আপনার স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়েছে, রিউমেটিক হার্ট ডিজিজ আপনার হইতে পারে। তো এই কারণে রিউমেটিক ফিভারকে কখনো ইগনোর করা যাবে না, কোনোভাবেই না। রিউমেটিক ফিভার হইলে আপনার ইনফ্লামেশনের জন্য আপনাকে কর্টিকোস্টেরয়েড দেওয়া হইতে পারে, এসপিরিন দেওয়া হইতে পারে, সেই সাথে অবশ্যই অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে শর্ট টার্ম। লং টার্মে আপনাকে ইনজেকশন দেওয়া হইতে পারে অ্যান্টিবায়োটিকের 1 মাস 2 মাস পর পর, এটা ডক্টরদের প্রেসক্রাইবড ডোজ অনুযায়ী। তো কাজেই কারো যদি ইনফেকশন হয় এবং সেটা যদি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়ে থাকে, কোনোভাবেই অ্যান্টিবায়োটিকের কোনো ডোজ মিস করা যাবে না এবং এটাকে ইগনোর করা যাবে না। রিউমেটিক ফিভার থেকে যাতে কোনোভাবেই রিউমেটিক হার্ট ডিজিজে না আসে, কারণ রিউমেটিক হার্ট ডিজিজ যদি হয়ে যায় রিউমেটিক ফিভার থেকে, হার্টের যে বাল্বগুলো আছে এই বাল্বগুলা ব্লাড ঠিক মতো একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে ফ্লো করতে দেয় না, ব্লাড ব্যাক ফ্লো করে, মাইট্রাল রিগারজাইটেশন হয়, মাইট্রাল বাল্বের প্রলাপসও হয়ে যায়, এটা ঠিক মতো কাজ করে না। ঠিক মতো কাজ না করার কারণে হার্ট ঠিক মতো কাজ করতেছে না। হার্ট ঠিক মতো কাজ যদি না করতে পারে, হার্ট ফেলিয়ার হয়ে যেতে পারে, আপনি বুকে চাপ অনুভব করতে পারেন। ফার্দার কেস, ইমার্জেন্সি কেস, আপনার ভেন্টিলেশনের প্রবলেম হইতে পারে, ডিফিকাল্টি ব্রিদিং হয়ে যেতে পারে। এই মতো অবস্থায় অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, হসপিটালে রিক্রুটেড করবেন। আপনি যদি পেশেন্ট হয়ে থাকেন আপনি যাবেন, এবং অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে, কোনো প্রকার লেট করা যাবে না এই ক্ষেত্রে। তো সবাইকে ধন্যবাদ। আমি কতটুকু বোঝাতে পেরেছি এটা আপনারা ভালো জানেন। কোথাও যদি না বুঝে থাকেন তো প্লিজ কমেন্টে জানাবেন, এবং আপনাদের স্বাস্থ্য রিলেটেড কোনো প্রশ্ন, কোনো টপিক, কোনো রোগ নিয়ে কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, স্টে হেলদি।